প্লাস নিশ্চিত করতে যা যা প্রয়োজন সিক্রেট গ্রুপের উদ্বোধনী ক্লাস আজকেরটা 9:30 হওয়ার কথা, একটু দেরিতে হয়ে গেল। সবার কাছে আমি দুঃখ প্রকাশ করছি, একটু টেকনিক্যাল সমস্যার কারণে দেরি হয়েছে। তো যাই হোক, তো তোমরা আজকের ক্লাস অবশ্যই এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদের অ্যাড হওয়ার কথা, কিন্তু আজকে এসএসসি কোনো পরীক্ষার্থী অ্যাড নাই আমাদের সাথে। যারা আছো তোমরা সবাই হচ্ছে দাখিল পরীক্ষার্থী। তো 2000 তোমাদের অবশ্যই আমি কিছু কথা আজকে বলবো। আজকের সম্পূর্ণ ক্লাস জুড়ে তোমরা যারা থাকবে আমার কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে, এবং যারা থাকবে তারা অবশ্যই অনেক বেশি উপকৃত হবে। তোমাকে অবশ্যই এমন একটি রুট ম্যাপ দেখাই দিব যেভাবে তুমি পড়লে অবশ্যই তোমার এই ক্লাসটা নিশ্চিত করতে পারবে। তো এসএসসি এবং দাখিল 2026 এখানে এসএসসি পরীক্ষার্থী নিয়ে আমি বললাম। তোমাদের নেক্সট ক্লাস থেকে হয়তো তোমাদের সাথে আর এসএসসি পরীক্ষার্থীদের সাথে যে বিষয়গুলো মিল আছে, যেমন গণিত, বাংলা, কিছু কিছু অধ্যায়, কিছু কিছু টপিক তাদের সাথে মিল থাকবে তোমাদের, সেগুলো কিন্তু আমি এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী উভয়দেরকে একসাথে করাবো। তো সেক্ষেত্রে তোমরা একসাথে ক্লাসগুলো করতে পারবে। আর অন্যান্য বিষয় যেগুলো রয়েছে সেগুলো তো শুধুমাত্র দাখিল পরীক্ষার্থীদের জন্য আলাদা ক্লাস এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য আলাদা ক্লাস থাকবে। তোমাদেরকে আমরা প্রথমে বলে রাখি, আমরা মূলত যে কাজটা করে রাখি স্টুডেন্টদের জন্য সেটা হচ্ছে যে আমরা মূলত শর্টকাট সাজেশনগুলো দিয়ে থাকি। যারা 2025 সালে দাখিল পরীক্ষা দিয়েছে তারা অবশ্যই ভালো করে জানে আমরা মূলত কি কাজটা করি। আমরা আমাদের সাজেশনগুলো এমন ভাবে সাজাই যে সাজেশনগুলো থেকে 80 থেকে 90% কমন থাকে প্রত্যেকটি পরীক্ষায়। 80 থেকে 90% না, এই 100%ও কমন ছিল 2025 সালের পরীক্ষার্থী যারা দিছে তারা ভালো করে জানে। এমন কয়েকটা বিষয়তে 100%ও কমন ছিল আমাদের সাজেশন থেকে। তো এটা তোমরা কখন বুঝতে পারবে? এটা তোমরা তখনই বুঝতে পারবে যখন তোমরা হচ্ছে কি পরীক্ষাগুলো দিবে, ঠিক আছে? তোমাদের হচ্ছে সামনে টেস্ট পরীক্ষা আছে, তারপর টেস্ট পরীক্ষার পরেই তো তোমাদের ফাইনাল। তুমি টেস্ট পরীক্ষা দিতে দিতেই তুমি বুঝতে পারবে যে আমরা মূলত কি পড়াচ্ছি, তোমাকে কি দিচ্ছি, এটা তুমি আস্তে আস্তে বুঝতে পারবে ইনশাআল্লাহ। তো তোমাদেরকে ক্লাস পাওয়ার যে রুট ম্যাপ বা দিক নির্দেশনা এটা দেওয়ার আগে তোমাদেরকে আমি একটা বিষয় দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে 2025 সালের শিক্ষার্থীদের রেজাল্টের কিছু নমুনা তোমাকে অবশ্যই দেখতে হবে, যাতে সেখান থেকে তুমি তোমার জন্য একটা মেসেজ থাকে যে তোমার কিভাবে পড়া উচিত বা তোমার এখন থেকে সতর্ক হওয়া উচিত। এটার জন্যই আমি তোমাদেরকে প্রথম হচ্ছে 2025 সালের শিক্ষার্থীদের রেজাল্টের কিছু নমুনা তোমাদেরকে এখন দেখাবো। তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এখানে হচ্ছে তোমাদের 2025 সালের বড় ভাই বা বোনরা যারা পরীক্ষা দিয়েছেন তাদের মধ্যে হচ্ছে পরীক্ষার্থীর সংখ্যা ছিল হচ্ছে 2,86,572 জন পরীক্ষা দিয়েছিল 2025 সালে। তার মধ্যে হচ্ছে পাস করছে 1,95,115 জন, আর ফেল করছে হচ্ছে 91,457 জন। তো এতগুলো স্টুডেন্ট পাস করছে, কতগুলো পাস করছে, কতজন ফেল করছে, এটা দেখানোর মূল কারণটা তোমাদেরকে অবশ্যই একটু পরে বলবো। কোনো ফার্স্ট না পাওয়া প্রতিষ্ঠান হচ্ছে 86টি, অর্থাৎ এমন কিছু প্রতিষ্ঠান আছে, এটা হয়তো তোমাদের আশেপাশেও থাকতে পারে, বাংলাদেশের এমন কিছু প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানগুলোতে একজনও পাস করা নাই, অর্থাৎ 86 জনের মধ্যে 86 জনেই ফেল, অর্থাৎ 86 জন পরীক্ষার্থী ছিল, 86 জনের ফেল করছে, এরকম হচ্ছে 86টি প্রতিষ্ঠান। তারপর সর্বোচ্চ শিক্ষার্থী ফেল করেছে গণিতে। হ্যাঁ, তোমাদের এটা অবশ্যই জানতে হবে যে ফেল করেছে গণিতে 28,066 জন, তোমার হচ্ছে প্রায় 28,066 জন গণিতে ফেল করছিল 2025 সালে। 12.6% অর্থাৎ 12.6% শিক্ষার্থী গণিতে ফেল করছে। এটা হচ্ছে সর্বোচ্চ ফেলের সংখ্যা, অর্থাৎ এক একজনে তো এক এক বিষয় ফেল করে, তার মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি ফেল করছে গণিতে। তো এই জিনিসটা তোমাদেরকে কেন দেখালাম, কারণ হচ্ছে তোমাদেরকে এটা থেকে অবশ্যই তোমাদের শিক্ষা নেওয়া উচিত যে তোমাদের পরীক্ষাতে, মানে তোমরা যে পরীক্ষা দিবে 2026 সালে, তোমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে, মানে কি সাবধান হওয়া উচিত যে তোমাদের পরীক্ষাগুলো কিভাবে হয় এবং কোন বিষয়ে সবচেয়ে বেশি ফেল করে এবং কোন বিষয়টা তোমাকে অবশ্যই জোর দিয়ে ভালোভাবে পড়তে হবে। এই কারণে আমি তোমাদেরকে এটা দেখালাম। তো তাহলে তোমাদেরকে এর মানে তোমরা বুঝে নাও গণিত বিষয়টা কতই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আচ্ছা, তোমাদের কাছে আমি পরিচিত হয়েছি কিন্তু আমার পরিচয়টা দিই নাই তোমাদেরকে। আমার একটু ছোট করে আমার পরিচয়টা দিয়ে দিই তোমাদের। সেটা হচ্ছে যে আমার নাম হচ্ছে আবু তাহের স্যার, আর আমি হচ্ছে মাধ্যমিক ও দাখিলের গণিত পড়াচ্ছি প্রায় 6 বছর প্লাস।
তো এটা হচ্ছে এতটুকু হচ্ছে আমার পরিচয়। আমি এখন একটা দাখিল মাদ্রাসায় আছি। তো রুট ম্যাপ, আচ্ছা এখান থেকে শুরু করি। রুট ম্যাপ, গাইডলাইন, পরিকল্পনা। তো এটা হচ্ছে তোমাদের এক্সাম হবে কখন? প্রথমে এটা বলে রাখি, তোমাদের পরীক্ষা হবে 2026 সালের ফেব্রুয়ারিতে, যদি কোনো সমস্যা না থাকে। সমস্যা বলতে কোন ধরনের সমস্যা? যেমন মনে করো করোনা ভাইরাসের মতো করোনা ভাইরাস আসছিল, তখন হচ্ছে কিন্তু তোমাদের অনেক পরীক্ষা পিছিয়ে গেছে। এমনকি অনেক পরীক্ষার মধ্যে হচ্ছে মানে কি অনেক পরীক্ষা না, এসএসসি একটা এসএসসি পরীক্ষা ছিল তখন সেটা হচ্ছে যে কি তোমার এমনি পরীক্ষা ছাড়াই হচ্ছে রেজাল্ট দিয়ে দিয়েছিল, যেটাকে ওটু পাস বলে, ওটু পাস দিয়ে দিয়েছিল। তো এরকম কিছু যদি তোমার মানে কি দেশের মধ্যে কোনো পরিস্থিতি সৃষ্টি হলে বা খারাপ কোনো পরিস্থিতির সৃষ্টি হলে তখন কিন্তু পরীক্ষা পিছিয়ে যেতে পারে। এছাড়া কিন্তু পরীক্ষা পিছিয়ে যাবে না, তোমাদের পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারিতেই হবে। আচ্ছা, একটা বিষয় দেখি কয়জন আছে এখন আমাদের সাথে। হ্যাঁ, এখন আমাদের সাথে আরো 2 জন অ্যাড হয়েছে। ঠিক আছে, আমরা চালিয়ে যাই। তো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে গণিতে সর্বোচ্চ ফেল করছে 2025 সালে। এটা থেকে তোমাদের অবশ্যই গণিতটা জোর দিয়ে ভালোভাবে পড়তে হবে। এখন তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে রুট ম্যাপ। তোমরা এ প্লাস পাওয়ার জন্য তোমার কিভাবে পড়তে হবে, কি করতে হবে। তাহলে আচ্ছা, আওয়াজ আসতেছে, তোমাদের আনমিউট করতে হবে। মিউট করে দিতে হবে সবাইকে। আচ্ছা ঠিক আছে, সবাইকে এখন আমি মিট করে দিছি। যখন প্রয়োজন হবে তখন তোমাদেরকে আমি আনমিট করে কথা বলবো। ঠিক আছে, কেউ কথা বলবে না, মনোযোগ দিয়ে দেখো। মনোযোগ দিয়ে যদি না আসো না তাহলে কিছুই বুঝতে পারবে না তোমরা। তাহলে তোমাদের পরীক্ষাটা হবে ফেব্রুয়ারিতে 2026 সালে। এই কৌশলে পড়া শুরু করো, ইনশাল্লাহ প্লাস পাবে। কোন কৌশলে তোমাকে পড়তে হবে একটু দেখে নাও। পরীক্ষার নিয়ম, সকল বিষয়ে পরীক্ষা হবে। অর্থাৎ তোমার যেই প্রতিষ্ঠানে তোমাকে যেই সরকারিভাবে যে বইগুলো দেওয়া হয়েছে, যে বিষয়ের উপর তোমার ফ্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষা নেওয়া হবে, সেই বিষয়গুলোর উপরেই কিন্তু তোমার ফাইনালে পরীক্ষা হবে। সেটা তোমার মাথায় রাখতে হবে। অনেকে আছে কি কয়েকটা বিষয় বাদ দিয়ে দেয়, বোর্ডে পরীক্ষা হবে না এটা ভেবে, কিন্তু দিন শেষে বোর্ডে ওই বিষয়টা পরীক্ষা হবে, তখন কিন্তু তোমার বড় সমস্যা হয়ে যাবে। এ কারণে তুমি নিজ প্রতিষ্ঠান থেকে জেনে নিবে তোমার কোন কোন বিষয়গুলো পরীক্ষা হবে। কিছু তোমার আবশ্যিক বিষয় আছে, সেগুলো তো অবশ্যই পরীক্ষা হবে। আবশ্যিক বিষয়গুলো ছাড়াও কিছু অপশনাল বিষয় থাকে যেগুলো স্টুডেন্টরা জানে না যে বোর্ডে পরীক্ষা হবে। তো এটা একটু স্পষ্ট করে নিও। তারপর হচ্ছে 100 নম্বরের পরীক্ষা হবে তোমাদের অবশ্যই, আর 3 ঘন্টার পরীক্ষা হবে। এটা তোমরা সবাই জানো, তারপরেও বলে রাখলাম। পরীক্ষার মান বন্টন তোমাদের কিন্তু আগেও সৃজনশীল ছিল, এবারের পরীক্ষাও কিন্তু সৃজনশীল থাকবে। আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু তোমাদের আগে ছিল না। ঠিক আছে, তোমাদের আগের কোনো পরীক্ষায় কিন্তু তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন পাও নাই। যেমন নবম শ্রেণীতে, অষ্টম শ্রেণীতে তখন কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ছিল না। আর থাকবে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। ঠিক আছে, বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে তোমাদের আগেও ছিল, এখনো আছে। ঠিক আছে, থাকবে। তারপর হচ্ছে ব্যবহারিক নাম্বার, এটা আবশ্যিক, এটা অবশ্যই থাকবে। তো পরীক্ষার মান বন্টন হলো এটা। তারপর হচ্ছে দৈনিক রুটিন তৈরি করা। দেখো, তুমি যদি এ প্লাস পেতে চাও তাহলে তুমি তোমার মতো করে একদিনে মনে চাইলে পড়বা, অথবা মনে চাইলে পড়বে না। এরকম করে যদি তুমি পড়াশোনা করো তাহলে তুমি জীবনেও এ প্লাস পাবে না। ঠিক আছে, এ প্লাস যারা পায় মূলত তারা হচ্ছে সবার থেকে আলাদা বলতে তারা একটু ইউনিক টাইপের হয়। কারণ হচ্ছে তারা রুটিন মাফিক পড়ে এবং হচ্ছে তারা পড়াশোনার প্রতি অনেক বেশি গুরুত্ব দেয়। এই কারণেই তারা এ প্লাস পায়। তো এ প্লাস তো সবাই পায় না, তাই না? যেমন 2025 সালে প্রায় 700 জন মতো আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত ছিল, তাদের মধ্যে হচ্ছে প্রায় 50 জন এ প্লাস পাইছে। এটা কিভাবে সম্ভব হয়েছে? এটা শুধুমাত্র একটি কারণে সম্ভব হয়েছে, কারণ হচ্ছে আমরা সাজেশন দিচ্ছি খুবই কম। প্রত্যেকটা টপিক থেকে 3টা-4টা করে ধরে দিতাম, সেখান থেকে কমন আসছে। তো যারা জোর দিয়ে পড়ছে, যাদের টার্গেট ছিল এ প্লাস, তারা এগুলো এমনভাবে পড়ছে পরীক্ষায় একটাও মিস যায় নাই, যার কারণে তারা এ প্লাস নিশ্চিত করতে পারছে। তো দৈনিক রুটিন তৈরি করতে হবে, তোমাকে রুটিন ভিত্তিক পড়তে হবে। আর তুমি যদি দৈনিক রুটিন তৈরি করে না পড়ো তাহলে কিন্তু তোমার এ প্লাস মিস হয়ে যাবে, কখনো এ প্লাস পাবে না। কারণ হচ্ছে তোমার রুটিন যদি তৈরি না করো, তোমার যদি লক্ষ্য উদ্দেশ্য যদি ঠিক না থাকে, রুটিন অনুযায়ী যদি তুমি পড়াশোনা না করো, তাহলে দেখবে যে তোমার একদিন পড়াশোনা হচ্ছে, একদিন বেশি হচ্ছে, আর একদিন একদমই পড়াশোনা হচ্ছে না, এরকম। আর একটা বিষয়ে তুমি হচ্ছে মনে করো দেখবে যে এক্সপার্ট হয়ে গেছো, আর একটা বিষয়ে দেখবে যে তোমার তেমন প্রস্তুতি নাই, এরকম হয়ে যাবে। এই কারণে
তুমি রুটিন তৈরি করবা। তো রুটিনটা কিভাবে তৈরি করবে এটা আমি তোমাদেরকে রুটিন তৈরি করাই দিচ্ছি না, কারণ হচ্ছে তোমরা এক একজন এক এক জায়গা থেকে যুক্ত আছো আমাদের সাথে। তো তোমাদেরকে যদি আমি রুটিন তৈরি করে দিই সেক্ষেত্রে কিন্তু তোমাদের এক একজনের এক এক রকম সমস্যা হবে। কীরকম সমস্যা হবে? তুমি কখন ফ্রি হও, তুমি কখন তোমার খাবার দাবার খাও, তুমি কখন ঘুম থেকে উঠো, তুমি কখন ঘুমাতে যাও, এটা তো আমি জানি না। তুমি তোমার বিষয়টা তুমি খুব ভালো করে জানো, এই কারণে তুমি তোমার নিজের মতো করে রুটিন তৈরি করবা। তাহলে রুটিন তৈরি করার ক্ষেত্রে তোমাকে কয়েকটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সেগুলোর মধ্যে হচ্ছে দৈনিক রুটিনে দৈনিক কত ঘন্টা করে তুমি পড়বে, ঠিক আছে, পড়তে চাও সেটা অন্তর্ভুক্ত করতে হবে তোমার রুটিনে। কখন কোন বিষয় পড়তে চাও সেটা অন্তর্ভুক্ত করবে। সকালের দিকে কঠিন বিষয়ে রুটিন অন্তর্ভুক্ত করবে। এটা একটু বলে রাখি, সকালে অনেকজনে আসছে সহজ বিষয়গুলো পড়ে, মূলত এটা করিও না। তোমরা হচ্ছে সকালে পড়বে হচ্ছে তোমার কাছে যে বিষয়গুলো খুব কঠিন মনে হয় এবং যে বিষয়গুলো তোমাকে বুঝে বুঝে পড়তে হয়, অথবা যে বিষয়গুলো তোমাকে একটু মুখস্থ করে পড়তে হয়, সেই বিষয়গুলো তুমি সকালে পড়ার চেষ্টা করবে। অনেকে বলতে পারো স্যার আমার তো সকালে হচ্ছে এই কোচিং থাকে, আমার সকালে হচ্ছে প্রাইভেট থাকে, আমার সকালে মাদ্রাসা থাকে, এই সেই অনেক কথা বলবে। কিন্তু দেখো আমি তোমাকে বলবো যে তুমি যদি কোথাও প্রাইভেট পড়ে থাকো তাহলে সে প্রাইভেটটা যাতে বিকেলের দিকে পড়ার চেষ্টা করো, সকালের সময়টাকে তুমি গুরুত্ব দেওয়ার চেষ্টা করো। সকালে তোমাকে অবশ্যই পড়তে হবে, কারণ সকালের টাইমটা তোমার জন্য অবশ্যই প্রয়োজন, বিশেষ করে 8টা পর্যন্ত সময়টা, অর্থাৎ তোমার হচ্ছে 6টা থেকে 8টা পর্যন্ত এই সময়টা তুমি সকালে অবশ্যই বাড়িতে পড়ার চেষ্টা করো। এবং এই সময়ের মধ্যে যদি তোমার যদি কোনো টিউশনি থাকে, তোমার যদি কোনো প্রাইভেট থাকে, আর তোমার যদি কোনো কোচিং বা কোথাও পড়তে যেতে হয় সেটা বিকালে নিয়ে যাওয়ার চেষ্টা করো, কারণ সকালের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকালে তুমি পড়ে তুমি সারাদিনে যা পড়বে সকালে তার চেয়ে বেশি পড়তে পারবে। অর্থাৎ সকালে যদি তুমি 2টা ঘন্টা সময় দিয়ে যদি পড়তে পারো তাহলে তুমি অনেক পড়া আয়ত্ত করতে পারবে। আশা করছি তুমি এটা বুঝতে পারছো, তুমি পড়লেই বুঝতে পারবে সকালের গুরুত্বটা সম্পর্কে, ঠিক আছে। তো এই কারণে আমি বলবো যে তোমরা অবশ্যই সকালে পড়ার চেষ্টা করবে। তারপরে হচ্ছে দীর্ঘমেয়াদী রুটিন তৈরি করা। হ্যাঁ, তুমি হচ্ছে এমন রুটিন তৈরি করবে না, এটা আমি নিজের ক্ষেত্রেও বলতে পারি। তোমাদের এই সময়টা তো আমরা পার করে আসছি, আমরা জানি যে রুটিন একটা তুমি মনে করো আজকে তৈরি করছো, 5 দিন পরে এটা তোমার আর ভালো লাগতেছে না, তুমি আর একটা নতুন রুটিন তৈরি করবে, এরকম যাতে না হয়। তুমি এমন রুটিন তৈরি করবে যাতে হচ্ছে এটা দীর্ঘমেয়াদী হয়, একদম তোমার ফাইনাল পরীক্ষা পর্যন্ত যাতে সেটা তুমি চালিয়ে যেতে পারো, এইভাবে এরকম রুটিন তৈরি করবা। তারপর বই কিভাবে পড়তে হবে, এখন রুটিন তো তৈরি করবা, তারপর হচ্ছে তুমি বই কিভাবে শেষ করবা, অর্থাৎ বই কিভাবে পড়তে হবে সেটা একটু দেখো। বইয়ে কয়টি অধ্যায় পড়বে এটা তোমাকে সিলেক্ট করতে হবে। তোমার সিলেবাসে তো অনেকগুলো অধ্যায় থাকবে, তোমার সিলেবাসে তো অনেকগুলো টপিক থাকবে, তুমি কি সবগুলো টপিক পড়বা? তুমি কি সবগুলো অধ্যায় পড়বে? না, সবগুলো অধ্যায় পড়তে হবে না, সবগুলো টপিক পড়তে হবে না। অনেকে আছে 30-40টা প্যারাগ্রাফ মুখস্থ করবে, অনেকে আছে প্রত্যেকটা অধ্যায় পড়বে, অনেকে আছে বইয়ের A to Z শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করে ফেলবে। এরকম পড়লে কিন্তু তুমি জীবনে A+ পাবে না। আমি এটা বারবার বলতেছি, তোমরা পড়ার ক্ষেত্রে A+ পাওয়ার ক্ষেত্রে যারা A+ পায় মূলত তারা কিন্তু তাদের পড়ার সিস্টেমটা হচ্ছে অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা, এই কারণে তারা A+ পায়, এটা তোমার মাথায় রাখতে হবে। তো তোমাকেও ঠিক সেমভাবে পড়তে হবে। যেমন তোমরা বলতে পারো স্যার সিলেবাসে যা আছে তা যদি না পড়ে কী পড়বো? তুমি সিলেবাসে যা আছে তা থেকে বাছাই করে যেগুলো তোমার জন্য পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো তো আমরা অবশ্যই ধরে দিব। আমাদের যে সাজেশন ভিত্তিক অধ্যায়গুলো ধরে দিব, সাজেশন ভিত্তিক যে তোমাদেরকে টপিকগুলো ধরে দিব, তোমরা সেগুলোই ভালো করে দেখবা, তাহলে তোমার জন্য যথেষ্ট হবে। সব কিছুই পড়তে হবে না তোমাকে। আর প্যারাগ্রাফ যে মাদ্রাসা বা প্রতিষ্ঠানে হচ্ছে কোচিং সেন্টার প্রাইভেটে 30-40টা প্যারাগ্রাফ মুখস্থ করায়, এটা হচ্ছে এমনি মুখস্থ করতে পারবে, কোনো কাজ আসবে না দিন শেষে। আমরা জাস্ট হচ্ছে ফার্স্টটা থেকে সর্বোচ্চ 7টা তোমাদেরকে প্যারাগ্রাফ ধরে দিব, সে ফার্স্টটা থেকে 7টা প্যারাগ্রাফ তুমি এমনভাবে পড়বে যাতে পরীক্ষায় তুমি পুরোপুরি লিখতে পারো এবং সুন্দর করে গুছিয়ে তোমার মনের মতো করে লিখতে পারো, তাহলে তোমার যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। এখান থেকে ঘুম আসবে। আমরা মূলত বেশি সাজেশন দিই না, কম সাজেশন দিব, তুমি পড়বে কম, কমন পাবে বেশি, আর পরীক্ষায় যাতে একটাও মিস না যায়। তারপর হচ্ছে ডেডলাইন তৈরি করে পড়া শুরু করা। এটা তো আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে তোমার দীর্ঘমেয়াদী রুটিন তৈরি করে তোমার পড়াশোনা শুরু করতে হবে। তারপর একসাথে একাধারে অধ্যায়গুলো শেষ করা, অর্থাৎ তুমি আগে প্রথমে সিলেক্ট করে নিবে তুমি কোন কোন অধ্যায়গুলো এমসিকিউর জন্য দেখবা, তুমি কোন কোন অধ্যায়গুলো সিকিউর জন্য দেখবা। এগুলো সিলেক্ট করার পরে তুমি হচ্ছে সেই অনুযায়ী পড়াশোনাটা শুরু করবা, আর সেই অনুযায়ী একাধারে অধ্যায়গুলো পড়তে থাকবে।
হ্যাঁ, সবগুলো অধ্যায় না, কোন অধ্যায়গুলো কোন টপিকগুলো তুমি সৃজনশীলের জন্য, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য, এমসিকিউর জন্য দেখবা, সেগুলো দেখে তারপরে পড়াশোনা শুরু করবে। তারপর হচ্ছে দৈনিক রুটিনের সাথে মিল করে পরিকল্পনা গ্রহণ করা, অর্থাৎ তোমার পরিকল্পনাটা হবে দৈনিক রুটিনের উপর। হ্যাঁ, দৈনিক রুটিনের উপর। তারপর হচ্ছে প্রতিদিন মিনিমাম 5 ঘন্টা পড়া। তোমার হচ্ছে প্রতিদিন তুমি যদি এ প্লাস পেতে চাও, আমি যে কথাগুলো এখন বলতেছি কাদের জন্য বলতেছি, যারা এ প্লাস পেতে চায়। আজকের বিষয়টাই হচ্ছে এটা, আজকের টপিকটাই হচ্ছে, আজকের উদ্বোধনী এই ক্লাসের টপিকটাই হচ্ছে এটা। তোমরা যারা হচ্ছে এ প্লাস পেতে চাও তাদের মিনিমাম প্রতিদিন 5 ঘন্টা পড়াশোনা অবশ্যই করতে হবে। হ্যাঁ, তুমি যেইভাবে পড়ো তোমাকে অবশ্যই 5 ঘন্টার সময় নিয়ে পড়তে হবে। প্রতিটি অধ্যায় যেভাবে পড়তে হবে সেটা একটু দেখো। সম্পূর্ণ অধ্যায় রিডিং পড়া, ঠিক আছে? তুমি যেই অধ্যায়টাই সিলেক্ট করবে বা সাজেশন ভিত্তিক যেই অধ্যায়টা তুমি পড়বে সেটা অবশ্যই তুমি সম্পূর্ণ রিডিংটা ভালো করে পড়বা। আর রিডিং পড়ার সময় যে বিষয়টা তোমাকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট আন্ডারলাইন করা। তোমার গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো আন্ডারলাইন করে পড়তে হবে। তারপর হচ্ছে সৃজনশীল সিকিউ পড়া। হ্যাঁ, তুমি একটা অধ্যায় পড়ছো, সেই অধ্যায়টা তুমি রিডিং পড়ে গেছো, শেষ না? শেষ না, এখানে শেষ না, তোমার আরও কাজ আছে। সেই কাজগুলো হচ্ছে সেই অধ্যায়ের উপর সৃজনশীল পড়তে হবে, সিকিউ তোমাকে প্র্যাকটিস করতে হবে, আর বহু নির্বাচনী এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। তো তুমি সিকিউ এমসিকিউ এগুলো কোথায় থেকে পাবে? গাইডে তো তোমার হচ্ছে হাজার হাজার শত শত এমসিকিউ থাকে, তারপর হচ্ছে অনেকগুলো সিকিউ থাকে, অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। তুমি কি সবগুলো পড়বা বা সবগুলো শেষ করবা? না, সবগুলো পড়ার দরকার নাই। এত শত শত হাজার হাজার এমসিকিউ আর সিকিউ পড়ার দরকার নাই। তোমাকে জাস্ট আমরা শীট অনুযায়ী উত্তরপত্র সহ তোমাদেরকে আমরা যা দিব তা সম্পূর্ণ করে ভালো করে পড়বা। আর এগুলোর উপর তোমরা কি করবা? টেস্ট পরীক্ষা দিবা। অর্থাৎ আরেকটা গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে তোমাদের অবশ্যই টেস্ট পরীক্ষা দিতে হবে। টেস্ট পরীক্ষা মানে কি? মডেল টেস্ট। অর্থাৎ তোমাদেরকে আমি একটা অধ্যায় শেষ করব, সেই অধ্যায়ের উপর ভিত্তি করে এর পরের দিন তোমাদের কাছ থেকে আমি এমসিকিউ পরীক্ষা নিব। এমসিকিউ পরীক্ষা নেওয়ার পরে আমি বুঝতে পারবো যে তোমরা সেই অধ্যায়টা বা সেই টপিকটা ভালো করে পড়ছো কিনা। তো এটা আমি তখন বুঝতে পারবো। আর তোমরা প্রত্যেকটা টপিক শেষ করার পরে যত বেশি পরীক্ষা দিবে তত বেশি তোমাদের পরীক্ষাটা, অর্থাৎ তোমার পরীক্ষার প্রস্তুতিটা সহজ হবে, তোমার মধ্যে কনফিডেন্স বাড়বে, আত্মবিশ্বাস তৈরি হবে, যার ফলে তুমি নিজে নিজে বুঝতে পারবে যে কি তুমি হচ্ছে তোমার প্রস্তুতিটা কেমন হচ্ছে। 6 জন এটা আছে আমাদের সাথে, সবাই যুক্ত থাকো, তোমাদের সাথে একটু পরে কথা বলবো। আমি একটু এটা শেষ করি। গুরুত্বপূর্ণ পরামর্শ, শেষে এসে গুরুত্বপূর্ণ যে পরামর্শটা দিব সেটা হচ্ছে রিভিশন দেওয়া। অর্থাৎ তুমি যেটা পড়ে শেষ করে ফেলবা একদম তোমার কাছে যেটা হচ্ছে পানি পানি হয়ে যাবে পড়তে পড়তে, সেটা হচ্ছে তুমি প্রতিদিন রিভিশন দিবা যাতে এটা ভুলে না যাও। আর যদি রিভিশন না দাও সেক্ষেত্রে কিন্তু তুমি ভুলে যাবে এবং হচ্ছে দিন শেষে এটা আবার নতুন করে তোমাকে পরীক্ষার আগে পড়তে হবে। পরীক্ষার আগে নতুন করে আসলে কিছু পড়া যায় না, এই কারণে এটা মাথায় রেখে তোমরা এটা ভালো করে রিভিশন দিয়ে পড়বা, যেটা শেষ করবা সেটা। তারপর লেখার কৌশল জানা। তুমি বাড়িতে প্রতিদিন প্র্যাকটিস করবা লেখা, যাতে হচ্ছে তুমি নিজের গড়ির টাইম তোমার সামনে রেখে তুমি প্র্যাকটিস করবা যে তুমি ফার্স্টটা সৃজনশীল, তোমাদের যে ফার্স্টটা সৃজনশীল লিখতে হবে সেই ফার্স্টটা সৃজনশীল তুমি হচ্ছে একটা সৃজনশীলের জন্য 20 মিনিট থাকে যদিও, কিন্তু হচ্ছে তুমি একটা সৃজনশীল তোমাকে অবশ্যই 18 মিনিটে লিখতে হবে। তুমি 18 মিনিটে একটা সৃজনশীল সম্পূর্ণ করতে পারতেছো কিনা এটা হচ্ছে বাড়িতে বসে বসে প্র্যাকটিস করবে। তুমি যদি বাড়িতে বসে লিখতে পারো তাহলে তুমি অবশ্যই পরীক্ষা লিখতে পারবে। এটা বাড়ি থেকে তোমাকে হচ্ছে প্র্যাকটিসটা বাড়ি থেকেই, প্রশিক্ষণটা বাড়ি থেকেই দিয়েই, প্র্যাকটিসটা বাড়িতে করেই তারপরে তোমাকে পরীক্ষার যেতে হবে, সেক্ষেত্রে পারবে তুমি ভালো করে। তারপর হচ্ছে ক্লাস পরীক্ষা, যেটা আমি তোমাদেরকে একটু আগে বলছি, তোমাদেরকে অবশ্যই পরীক্ষা দিতে দিতে ক্লাস করার পর পরীক্ষা দিবা, ক্লাস করার পর পরীক্ষা দিবা, এভাবে পরীক্ষা দিলে সেক্ষেত্রে তোমাদের ইনশাল্লাহ তোমাদের বিজয় হবে। তোমরা অবশ্যই A+-এর প্রস্তুতিটা তোমাদের হয়ে যাবে। মানবন্টন জানা, আর প্রত্যেকটা বিষয়ের মানবন্টন তোমাকে জানা আবশ্যক। অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের মানবন্টন তুমি জেনে রাখবে যাতে তোমার সমস্যা না হয়, ঠিক আছে? মানবন্টন বলতে তোমার কোনটার জন্য কত নাম্বার, হ্যাঁ, কোন প্রশ্নটা লিখলে কত নাম্বার তুমি পাবে সেটা অবশ্যই জানতে হবে। তারপর হচ্ছে পরীক্ষার নিয়ম। হ্যাঁ, পরীক্ষার নিয়ম বলতে তোমার পরীক্ষাটা মনে করো এক একটা বিষয়ে হচ্ছে সৃজনশীল, সংক্ষিপ্ত প্রশ্ন, এমসিকিউ এরকম থাকবে না, এক একটা বিষয় কিন্তু এক এক রকম। তো পরীক্ষার নিয়মটা, পরীক্ষাটা কেমন হবে, কত ঘন্টার হবে, পরীক্ষাতে কত পাস, এই সব কিছু কিন্তু তোমার জানা দরকার, এটা জেনে নিবে। তো আশা করছি আমি এতক্ষণ যা বলছি তা তোমরা বুঝতে পারছো। তোমাদের সাথে এখন কথা বলবো একটু, তারপরে
আমি আরও কিছু কথাবার্তা বাকি আছে সেগুলো বলবো। আর আমাদের সাথে একজন ম্যাডাম যুক্ত আছে, উনি দেখি কিছু বলে কিনা তোমাদের উদ্দেশ্যে। উনি বলতে চাইলে অবশ্যই বলতে পারবে। আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি, তোমরা অবশ্যই এটা অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করে আনমিউট করে নিবা। এখনো দুইজনে হচ্ছে আনমিউট করা নাই। আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা এখনো একজন আনমিউট করে নাই। তোমাদের আনমিউট করার জন্য আমি কিন্তু তোমাদেরকে রিকোয়েস্ট পাঠাইছি, অ্যাকসেপ্ট করো, আনমিউট করে নাও। শুনতে পাচ্ছ সবাই? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি এতক্ষণ যা বলছি তোমরা বুঝতে পারছো কিনা আমি কি বলতে চাচ্ছি? জি স্যার, বুঝতে পারছি। কারো কোনো কিছু জানা থাকলে বলতে পারো। কারো কোনো ধরনের কোনো কিছু যদি জানার থাকে এই বিষয়ে, অর্থাৎ A+ কিভাবে পাবে, আমি যা যা বলছি আর কি, এর মধ্যে কোনো বিষয় যদি কিছু যদি জানার থাকে তোমরা অবশ্যই বলতে পারো। আচ্ছা, কারো কি কোনো কিছু জানার নাই? তোমরা নিজেরাই আনমিউট করতে পারবা, তোমরা নিজেরাই আনমিউট করে কথা বলো। সবাইকে মিউট দেখতেছি কিনা, আনমিউট করে কথা বলো তোমরা। কারো কিছু জানার আছে? জানার থাকলে প্রশ্ন করতে পারো। স্যার হ্যাঁ বলো। আমি আমি পড়ালেখায় খুবই দুর্বল, আমার কিছু কথা ছিল বলার আপনার সাথে। হ্যাঁ বলো বলো, সমস্যা নাই। আমি চট্টগ্রামে হাফিজি কমপ্লিট করছি। হাফিজি কমপ্লিট করে আমি বাড়িতে আসছি প্রায় 2 বছর হয়, 2 বছর হয়েছে। আমি মাদ্রাসাতে ভর্তি হয়েছি, আলিম মাদ্রাসায়। এখানে এখন আর কি পড়তেছি, কিন্তু মানে আমি ক্লাস করিনি রেগুলার, কারণ ওখানে পরিবেশটা তেমন ভালো না। ছেলে হ্যাঁ মেয়ে মিস করে বসে, তো ওই জন্য পড়ালেখা তেমন ভালো না, এই জন্য হ্যাঁ। আমি ক্লাস করিনি তেমন। আমি খুবই দুর্বল, মানে আমি ক্লাস 5-এ উঠছি, এরপরে আমার একটা দুর্ঘটনা হয় আমার সাথে। এরপর মানে আমি আচ্ছা আচ্ছা মাদ্রাসাতে ঠিক আমার আছে, আব্বু নিয়ে তোমার বিষয়টা আমি বুঝতে পারছি। সমস্যা নাই, কোনো সমস্যা নাই, এটা হচ্ছে কভার হয়ে যাবে। আমাদের সাথে যুক্ত থাকো আর প্রতিদিন ক্লাস করো, আর হচ্ছে যা সাজেশন দিব তা ফলো করো, সেগুলো একটু ভালো করে শেষ করবে, আর মডেল টেস্ট পরীক্ষাগুলো দিবে, দেখবে যে তোমার প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আর কারো কিছু বলার আছে? আচ্ছা ঠিক আছে, আমাদের সাথে যিনি ম্যাডাম যুক্ত আছে আপনি কিছু বলুন, আনমিউট করে কিছু বলুন। ম্যাডাম আছে কিনা দেখি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, ভালো। হ্যাঁ ম্যাডাম, আপনি কেমন আপনি আছেন? হচ্ছে ছাত্রদের শিক্ষার্থী যারা যুক্ত আছে তাদের উদ্দেশ্যে অবশ্যই তাদের ভালো রেজাল্টের সম্পর্কে আপনি অবশ্যই কিছু তাদের পরামর্শ দিতে পারেন। জি স্যার, অবশ্যই। তো আশা করি সবাই ভালো আছো। আর আমি আর নতুন করে কি বলবো, স্যার তো অলরেডি বলেই দিছে। আমি আশা করব সবার তো ডেইলি রুটিন করা আছে, তাই না? তোমরা জবাব দিতে পারো, কিছু তো জিজ্ঞেস করলে অবশ্যই বলবা। আনমিউট করো না, তোমরা আনমিউট করতে পারবে তো? তোমরা সবাই দেখতেছি মিট করে সবাই আছো। আনমিউট করে আমার সাথে কথা বলো, সমস্যা নাই। রুটিন এখনো করা হয় নাই। আচ্ছা, সময় যেহেতু আছে সমস্যা নাই, আস্তে ধীরে করতে পারবা, এটার জন্য কোনো প্যারা নাই। আর কথা হচ্ছে যে স্যার তো অলরেডি বলে দিছে
আমি আর আমি কিছু কথা বলতে চাচ্ছি আর কি, তোমাদের যেহেতু সামনে পরীক্ষা আসতেছে, তো সেই বিষয়ে। জি বলেন ম্যাডাম। আর ডেইলি রুটিন যেহেতু তৈরি করা নাই, তো আস্তে ধীরে তো করতে পারবে, সমস্যা নেই। আর কথা হচ্ছে যে তোমার মূল বইটা বেশি পড়াটা জরুরি আগে, বুঝছো? তো মূল বইটা গাইডের থেকে আমরা মূল বইয়ে যদি বেশি ফোকাসটা করি, তাইলে আমাদের কিছুটা কি হবে, মানে ভালো হবে আমাদের জন্য। তো পড়ার ক্ষেত্রে হচ্ছে যে তোমার রিডিং পড়ার ক্ষেত্রে পড়ার যেটা বুঝবে না ওটা চিহ্নিত করে রাখবা। পরে যখন তুমি ওটা বুঝবা না, ওটা স্যারের থেকে বুঝে নিতে পারবা, সমস্যা নাই। তো যে বিষয়ে দুর্বল ওটা একটু বেশি ভালো করে পড়া বেশি জরুরি। এই বছর দেখতেছি যে ম্যাথে বেশি খারাপ করছে স্টুডেন্টরা। তো সেই হিসেবে আমার মতে সব সাবজেক্টই হচ্ছে যে গুরুত্বপূর্ণ, সবকিছু করে দেখতে হবে আর কি। আর এর মধ্যে আমার মতে হচ্ছে যে পড়া মুখস্থ করার থেকে বুঝে পড়াটা বেশি বেটার। ঠিক আছে, আশা করি জি বুঝতেছো তোমরা। মুখস্থ করার থেকে বেশি হচ্ছে তুমি বুঝে বুঝে পড়বা, ঠিক আছে? আর না বুঝলে স্যার তো আসেনি তোমাদেরকে হেল্প করার জন্য, আর আমিও আছি মাঝে মধ্যে, হয়তো কথা হবে, তো সমস্যা নাই। তো আর সব সাইতে মেন যেটা পয়েন্ট, এটা হচ্ছে যে তোমার শরীর এবং মানসিক স্বাস্থ্যের মধ্যে কি করতে হবে বেশি, যু- নিজেকে কি করতে হবে, যত্ন নিতে হবে, ঠিক আছে? আর সোশ্যাল মিডিয়া ধরো তোমার যেগুলো আছে আর কি, সাইট, অনলাইন সাইট যেগুলো, ওইগুলো তোমার প্রয়োজনের সাইট এখন থেকে বেশি ব্যবহার না করাই ভালো, ঠিক আছে? মানে জি প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে, সমস্যা নাই। তো মনে রাখবে আর কি, এটাই। নিয়মিত পড়াশোনা করো, নিজের উপর আত্মবিশ্বাস রাখবে যে কি আমি প্লাস পাবো, আমি ভালো রেজাল্ট করবো, এটার নিজের উপর একটা কি রাখতে হবে, আত্মবিশ্বাস রাখতে হবে, ঠিক আছে? আর আত্মবিশ্বাস রাখার ফলে হবে কি, তোমাদের সফলতা আসবে, ঠিক আছে? সো হচ্ছে যে তোমরা নিজেদের প্রতি কনফিডেন্স রাখবা কি আমরা পারবো, ঠিক আছে? ভয় পাওয়ার কোনো কারণ নাই। আর সামনে তো পরীক্ষা, ভালো মতো পড়ো। আমি আর কি বলবো, বেসিক্যালি স্যার তো তোমাদের বলেই দিছে কিভাবে পড়বা, মানবন্টন সম্পর্কে, সিলেবাস সম্পর্কে, তোমার সবকিছু তো বলেই দিছে, তাই না? জি হুম। আচ্ছা ঠিক আচ্ছা আছে, ঠিক আছে তাইলে ম্যাম, তোমরা ভালো আপনাকে মতো পড়ো। আপনাকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। স্যার আহ, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আসসালামু আছে, আলাইকুম। আমি সবাইকে একটু মিউট করে দিচ্ছি। আর আমি কিছু কথা বলতেছি, শুনো, খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো এখন। সেটা হচ্ছে যে অনেকে দেখবে যে 3-4 জায়গায় প্রাইভেট পড়ে। এই 3-4 জায়গায় প্রাইভেট পড়লে তুমি একটা কথা, আমার কথা আজকে লিখে রাখো, সেটা হচ্ছে তুমি তোমার যখন ফাইনাল পরীক্ষা তুমি দিবা, দাখিল পরীক্ষা, তারপর হচ্ছে তোমার যখন রেজাল্ট দিবে, সেদিন এই আমার কথাটা একটু ভালো করে স্মরণ করিও, তুমি বুঝতে পারবে আমার কথাটার সত্যতা কী। সেটা হচ্ছে যে 3-4 জায়গায় যারা প্রাইভেট পড়ে তারা কিন্তু কখনোই এ প্লাস পায় না, তাদের রেজাল্ট কিন্তু কখনোই ভালো হয় না। কেন ভালো হয় না, এর রিজনটা কি? এর প্রধান রিজন হচ্ছে সেই নিজে পড়ার সময় পায় না। অর্থাৎ সেই যে নিজে নিজে একটু পড়ে প্র্যাকটিস করবে, সেই যে নিজের পড়াটা নিজে যেই একটু মানে কি অধ্যয়ন করবে, সেই সময়টুকু সে পায় না। সব সময়টুকু সেই চলে যায় তার প্রাইভেট আর কোচিংয়ে। তো স্যার 5 জনের কাছে তোমাদেরকে আমি বলবো, দয়া করে তোমরা স্যার 5 জনের কাছে প্রাইভেট পড়বে না। তোমরা হচ্ছে যদি প্রাইভেট পড়তেই হয় অথবা যদি কোচিং করতেই হয়, শুধুমাত্র এক জায়গায় অথবা 2 জায়গায়, সর্বোচ্চ 2 জায়গায় বা 2 জনের কাছ থেকে পড়তে পারো। তো তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার আমরা কোথায় পড়বো, কার কাছে পড়বো? তো আমি বলবো যে তুমি যেখানে পড়লে তুমি ভালো বুঝো এবং যার কাছ থেকে তুমি পড়লে তুমি নিজের পড়াটা খুব ক্লিয়ারলি ভাবে বুঝতে পারো, এবং যেই পড়াটা তুমি নিজের ভিতরে খুব সহজে নিতে পারো, যা যা মানে কি যার পড়াটা তোমার কাছে সবচেয়ে ভালো লাগে, অবশ্যই তার কাছেই পড়বে। আর আমাদের এখানে অবশ্যই জেনারেল যেগুলো বিষয় আছে, সেই প্রত্যেকটা জেনারেল বিষয়ে তো অবশ্যই ক্লাস নেওয়া হবে এবং হচ্ছে পড়ানো হবে, সাজেশন দেওয়া হবে, স্মার্ট নোট দেওয়া হবে, সব কিছুই দেওয়া হবে। পাশাপাশি তোমাদের যে আরবি বিষয়গুলো রয়েছে, সেই আরবি বিষয়গুলোর উপরেও কিন্তু ক্লাস আমরা দিব। তবে সেক্ষেত্রে এখানে গ্রুপে এখনো 100 জন মেম্বার অ্যাড হয় না, 100 জন মেম্বার অ্যাড হলে এরপর থেকে আরবি বিষয়গুলোর উপরেও তোমরা ক্লাস পেয়ে যাবে। তো
আমার কথা হলো যে তুমি যেখানেই পড়ো, যেখান থেকে পড়ো ভালো করে পড়বে এবং কয়েক জায়গায় পড়বে না। কয়েক জায়গায় যদি তুমি যুক্ত হও, কয়েক জায়গায় যদি তুমি পড়ো, তাহলে তুমি তোমার মধ্যে দেখবে যে একটা অস্থিরতা তৈরি হবে, বিভিন্ন রকমের সাজেশন পাবে, সেগুলো হচ্ছে কোনটা পড়ে কোনটা শেষ করবে, এটা তোমার মধ্যে একটা সমস্যার তৈরি হবে। এই কারণে আমি তোমাদেরকে বলবো যে তোমরা সর্বোচ্চ 2 জায়গায় পড়বা, তাহলে তোমাদের জন্য যথেষ্ট। তো সর্বশেষ একটা কথা বলবো, সেটা হচ্ছে যে সফলতা শুধু কঠোর পরিশ্রমে না, স্মার্টভাবে এবং ধারাবাহিকভাবে চেষ্টা করায় নিশ্চিত হয়। তাহলে তোমাদেরকে শুধুমাত্র পরিশ্রম করলে হবে না, কষ্ট করে পড়লেই হবে না, তোমাকে অবশ্যই কোন কোন বিষয় পড়তে হবে, কোন কোন টপিক বাদ দিতে হবে, এটা তোমাকে অবশ্যই জানতে হবে। তাহলে তোমার একটা ভালো রেজাল্ট তুমি অবশ্যই গেইন করতে পারবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং নেক্সট ক্লাস কখন হবে এটা গ্রুপে অবশ্যই বলে দেওয়া হবে কি ক্লাস হবে। তো আশা করছি আজকের যে গুরুত্বপূর্ণ কথাগুলো বললাম, এই গুরুত্বপূর্ণ কথাগুলো যদি তুমি অবশ্যই ফলো করে দাও, তুমি অবশ্যই যদি এগুলো অনুসরণ করো, তাহলে অবশ্যই তোমার এ প্লাস নিশ্চিত হবে ইনশাল্লাহ, এটা আশা রাখি। আর কয়েক জায়গায় পড়ার যে বিষয়টা, এটা অবশ্যই মাথায় রাখবে। কয়েকজনের কাছ থেকে শুধু তো তুমি পড়লেই হবে না, তোমার নিজেকে এগুলো প্র্যাকটিস করতে হবে। এই কারণে নিজের জন্য সময় বের করবে। আর শুধু অনেকেই আছে পড়তেই থাকে, কোনো রেস্ট নেয় না। আমি তোমাদের উদ্দেশ্যে বলবো যে পড়াশোনার পাশাপাশি অবশ্যই রেস্ট নিবে। আর বিশেষ করে আসরের সময়টা, অর্থাৎ আসর থেকে মাগরিবের এই মাঝখানের সময়টা তোমরা না পড়ার চেষ্টা করবে। এই সময়টাতে একটু সময় দিয়ে তোমরা এটাতে ঘোরাফেরা করবে, গল্প করবে, একটু হাঁটাহাঁটি করবে, ঠিক আছে? এই সময়টাতে পড়বে না। তো আজকের ক্লাসটি এতটুকু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য শুভকামনা রইল। আর তোমরা অবশ্যই এগুলো ফলো করে তোমাদের এ প্লাসের প্রস্তুতিটা তোমরা অবশ্যই শুরু করে দাও এখন থেকে, এখনও সময় আছে, সংক্ষিপ্ত সিলেবাসে তোমরা অবশ্যই এ প্লাস পাবে। সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।